যদি আমি আপনাকে বলি যে আপনার জীবনকে সম্পূর্ণভাবে পাল্টে দেওয়ার জন্য আপনার যা প্রয়োজন তার সবকিছু আপনার মধ্যে ইতিমধ্যেই আছে, তাহলে কি আপনি বিশ্বাস করবেন? আর যদি আমি বলি যে এই সত্যটার জন্যই বেশিরভাগ মানুষ কখনোই সত্যিকার অর্থে কোনো কিছু পরিবর্তন করতে পারে না? অদ্ভুত, তাই না? আমরা মানবজাতির দেখার সবচেয়ে সমৃদ্ধ যুগে বাস করি। জ্ঞান, সুযোগ, সম্পদ, প্রযুক্তি। তবুও বেশিরভাগ ব্যক্তি ৬৫ বছর বয়সে ক্লান্ত, হতাশ এবং স্বাধীনতা বর্জিত অবস্থায় পৌঁছায়। সুযোগের অভাবে নয়, বরং আরও অনেক সূক্ষ্ম কিছুর জন্য। পৃথিবী ভাগ্যের দ্বারা পরিচালিত হয় না, এটি যারা উদ্দেশ্য নিয়ে চিন্তা করে তাদের দ্বারা পরিচালিত হয়। আর এখান থেকেই সবচাইতে অদ্ভুত রহস্যের শুরু। আপনি সেটাই হয়ে ওঠেন যা আপনি চিন্তা করেন, মাঝে মাঝে নয়, বরং প্রতিদিন আপনার মনের অগ্রভাগে যা থাকে। বেশিরভাগ মানুষ এটি উপলব্ধি করতে পারে না, কারণ তারা চিন্তাকে ইচ্ছার সাথে গুলিয়ে ফেলে। ইচ্ছা ক্ষণস্থায়ী, চিন্তা নিরন্তর। আপনি যা বারবার চিন্তা করেন তা এক অদৃশ্য স্রোতে পরিণত হয়, যা নীরবে আপনার জীবনকে পরিচালিত করে, এমনকি যখন আপনি বিশ্বাস করেন যে আপনি নিয়ন্ত্রণে আছেন। যখন আমি তরুণ ছিলাম, আমি দেখেছি পুরুষেরা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে তাদের পোশাক পরে কাজে যোগ দিয়ে এবং বছরের পর বছর একই রুটিন পুনরাবৃত্তি করে বিশ্বাস করত যে তারা জীবনযাপন করছে, যখন বাস্তবে তারা কেবল একই ছক পুনরাবৃত্তি করছিল। তারা অক্ষম ছিল বলে নয়, বরং তারা কখনোই প্রশ্ন করেনি যে কি সত্যিই তাদের মনকে আচ্ছন্ন করে রেখেছে। আমি আপনাকে এমন কিছু বলবো যা নৌবাহিনীতে আমার চাকরির সময় থেকে আমি আমার সাথে বয়ে বেড়াচ্ছি। এমন একটি দিন ছিল যখন আমার জীবন শুরু হওয়ার আগেই শেষ হয়ে যেতে পারত। আমি পার্ল হারবারে আক্রমণে ধ্বংস হয়ে গিয়েছিল এমন একটি জাহাজে থাকার কথা ছিল। অনেক বন্ধু সেখানে ছিল, অনেকে আর কখনোই ফিরে আসেনি। আর এটি আমার কাছে কোনো দূরবর্তী ঐতিহাসিক বিবরণ নয়, এটি একটি স্মৃতি যা আজও আমার হৃদয়ে গভীর ক্ষত তৈরি করে। সেই সকালে যখন আমি ধোঁয়া উঠতে দেখছিলাম এবং দূর থেকে গর্জন শুনছিলাম, আমি এমন কিছু বুঝতে পেরেছিলাম যা কোনো শ্রেণীকক্ষ শেখাতে পারে না। জীবন এত ভঙ্গুর যে এলোমেলো চিন্তার দ্বারা পরিচালিত হতে পারে না। যখন আমি বুঝতে পারলাম যে আমি রক্ষা পেয়েছি, তখন আমি কেবল স্বস্তিবোধ করিনি, আমি প্রায় অপ্রতিরোধ্য দায়িত্ববোধ অনুভব করেছিলাম। মনে হচ্ছিল যেন জীবন বলছিল, তুমি এখনও এখানে আছো, এটা নিয়ে তুমি কি করবে? সেই প্রশ্নটি আমাকে কখনো ছেড়ে যায়নি। আর এখানেই গুরুত্বপূর্ণ বিষয়, মন কি উপকারী আর কি ক্ষতিকর তার মধ্যে পার্থক্য করে না। আপনি যা পুনরাবৃত্তি করেন তা কেবল বাড়িয়ে তোলে। যদি আপনি ভয়, সন্দেহ, ক্ষোভকে লালন করেন, তবে সেই বীজগুলি বড় হয়। যদি আপনি স্পষ্টতা, সাহস এবং উদ্দেশ্যকে লালন করেন, তবে সেগুলিও বড় হয়। মনস্তাত্ত্বিক গবেষণা দেখায় যে মস্তিষ্ক পুনরাবৃত্তির দ্বারা শক্তিশালী স্নায়ুপথ তৈরি করে। অন্য কথায়, আপনি কোনো কিছু নিয়ে যত বেশি চিন্তা করেন, তা আবার চিন্তা করা তত সহজ হয়ে ওঠে এবং সেই ছক থেকে পালানো তত কঠিন হয়। এই কারণেই উদ্বেগগুলি নিজেদেরই গুণিত হয় এবং কেন ভয় স্বয়ংক্রিয় হয়ে ওঠে। তবে একই নিয়ম আত্মবিশ্বাস এবং মনোযোগের ক্ষেত্রেও প্রযোজ্য। আপনার চারপাশে তাকান এবং নিজেকে জিজ্ঞাসা করুন, আপনি কতজনকে চেনেন যারা উদ্বেগের দ্বারা প্রভাবিত হয়ে জীবনযাপন করে? টাকা নিয়ে উদ্বেগ, ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ, অন্যদের মতামত নিয়ে উদ্বেগ। আর তাদের মধ্যে কতজন সত্যিই উন্নতি করছে? এবার তুলনা করুন এমন একজনের সাথে যিনি এমনকি যখন কঠিন পরিস্থিতির মুখোমুখি হন তখনও মনে একটি দৃঢ় উদ্দেশ্য রাখেন। সেই ব্যক্তির হয়তো এখনও সবকিছু নেই, কিন্তু সে এগিয়ে চলেছে। পার্থক্যটা ভাগ্য নয়, এটি মানসিক দিক নির্দেশনা। আমি শিখেছি যে মন উর্বর জমির মতো। আপনি গম বা আগাছা রোপণ করেন, তাতে কিছু যায় আসে না। যা রোপণ করা হয় তাই ফিরিয়ে দেবে। যখন আপনি কি ভুল হতে পারে তা নিয়ে ঘন্টার পর ঘন্টা চিন্তা করেন, আপনি উদ্বেগ রোপণ করছেন। যখন আপনি কি তৈরি করতে চান তা স্পষ্টভাবে কল্পনা করতে সময় ব্যয় করেন, আপনি দিক নির্দেশনা রোপণ করছেন। আপনি ফসল থেকে বাঁচতে পারবেন না, কেউ পারে না। আর এটি যাদের অনেক আছে এবং যাদের কম আছে তাদের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য। আমি অসাধারণ বুদ্ধি ও প্রতিভার অধিকারী অনেককে দেখেছি নিজেদের ধ্বংস করতে, কারণ তারা ভয়কে নিজেদের দখল নিতে দিয়েছে। আর আমি সাধারণ মানুষ যাদের দৃশ্যমান কোনো সুবিধা নেই, তাদের এগিয়ে যেতে দেখেছি কারণ তারা শৃঙ্খলার সাথে চিন্তা করতে বেছে নিয়েছে। আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে সম্ভাবনার চেয়ে সমস্যায় বিশ্বাস করা সহজ?
এটি ঘটে না কারণ পৃথিবী নেতিবাচক, বরং কারণ অপ্রশিক্ষিত মন সর্বনিম্ন প্রতিরোধের পথ অনুসরণ করে। ভয় দ্রুত, শৃঙ্খলা ধীর, আর এই কারণেই এত মানুষ শুরু করার আগেই হাল ছেড়ে দেয়। তবে এখানে সুসংবাদটি রয়েছে। ভয় যেমন স্বয়ংক্রিয় হতে পারে, সাহসও তেমনই হতে পারে। পার্থক্যটি সচেতন পুনরাবৃত্তির মধ্যে নিহিত। আমি আপনাকে পুরো একদিন ধরে আপনার চিন্তাভাবনা পর্যবেক্ষণ করার চ্যালেঞ্জ জানাচ্ছি। সেগুলোকে পরিবর্তন করার চেষ্টা না করে শুধু পর্যবেক্ষণ করুন। আপনি কতবার ব্যর্থতার কথা ভাবেন? আপনি কতবার নিজেকে সফল কল্পনা করেন? আপনি কতবার মনে মনে এমন কিছু পুনরাবৃত্তি করেন যা আপনি ভয় পান? আপনি কতবার এমন কিছু পুনরাবৃত্তি করেন যা আপনি তৈরি করতে চান? এই গণনাটি প্রকাশকারী, কারণ শেষ পর্যন্ত আপনি যা চান তা হন না, আপনি সেটাই হন যা আপনি ধারাবাহিকভাবে চিন্তা করেন। যদি আপনি এটি গভীরভাবে উপলব্ধি করতে পারেন, তবে আপনি দেখতে পাবেন যে আপনার জীবনকে পরিবর্তন করার জন্য আপনাকে পুরো বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে না, আপনাকে কেবল নিজের মধ্যে শুরু করতে হবে। আজ আপনার চারপাশে যা কিছু আছে, আপনার অর্থ, আপনার সম্পর্ক, আপনার শান্তি অথবা আপনার যন্ত্রণা, তা বছরের পর বছর ধরে গড়ে ওঠা মানসিক নকশার প্রতিফলন। আর এটি অপরাধবোধের কারণ নয়, এটি জাগরণের আহ্বান। কারণ যদি চিন্তা এখন আপনি যা তা তৈরি করে থাকে, তবে এটি আজ থেকে আপনি যা হবেন তাও তৈরি করতে পারে। একটি স্পষ্ট উদ্দেশ্য হল এগিয়ে যাওয়া এবং কেবল টিকে থাকার মধ্যে পার্থক্য। কে যেতে তা বুদ্ধি স্থির করে না, বিচ্ছিন্ন প্রতিভা নয়, এটি দিক নির্দেশনার স্পষ্টতা। কল্পনা করুন, দুজন মানুষ সকালে বাড়ি থেকে বেরোচ্ছে। একজন ঠিক জানে সে কোথায় যাচ্ছে এবং কেন, অন্যজন কেবল বেরোয় কারণ তার কিছু করতে হবে। কয়েক বছর পর প্রথমজন কিছু তৈরি করবে, দ্বিতীয়জন কেবল নড়াচড়া করেছে। আর নড়াচড়া মানেই অগ্রগতি নয়। যদি আপনি জীবনকে সাবধানে পর্যবেক্ষণ করেন, আপনি দেখতে পাবেন যে প্রায় সবাই স্বয়ংক্রিয় মোডে জীবনযাপন করে। তারা ঘুম থেকে ওঠে, রুটিন অনুসরণ করে, সমস্যার প্রতি প্রতিক্রিয়া জানায় এবং প্রতিদিন একই চক্র পুনরাবৃত্তি করে। এটি এমন নয় যে তারা একটি ছোট জীবন চায়, বরং কারণ তারা কখনোই একটি লক্ষ্য নির্ধারণ করেনি। আর লক্ষ্য ছাড়া যে কোনো দিকই গ্রহণযোগ্য মনে হয়। জীবন তখন সিদ্ধান্তের পরিবর্তে প্রতিক্রিয়ার একটি ধারা হয়ে ওঠে। যখন আমি তখনও তরুণ ছিলাম এবং রেডিওতে কাজ করতাম, তখন একজন বিক্রয়কর্মীর সাথে আমার দেখা হয়েছিল, যার কথা আমার মনে গভীর ছাপ ফেলেছিল। সে দলের সবচেয়ে আকর্ষণীয় বা বুদ্ধিমান ছিল না, তবে তার এমন কিছু ছিল যা অন্যদের ছিল না, একটি লিখিত উদ্দেশ্য। সে ঠিক কত টাকা উপার্জন করতে চায়, কোন পদে পৌঁছতে চায় এবং কখন তা অর্জন করতে চায় তা জানত। আর এটি কেবল একটি অস্পষ্ট ইচ্ছা ছিল না, তার একটি সুনির্দিষ্ট লক্ষ্য ছিল। যখন অন্যরা ভাগ্য বা সুযোগের জন্য অপেক্ষা করছিল, সে সেগুলি তৈরি করেছিল। আমি এই মানুষটিকে একটি সাধারণ আর্থিক অবস্থা থেকে উঠে এসে প্রকৃত স্থায়িত্ব অর্জন করতে দেখেছি। সে অসাধারণ ছিল বলে নয়, বরং তার একটি দিক নির্দেশনা ছিল বলে। এবার তুলনা করুন অসাধারণ খ্যাতি এবং প্রতিভার অধিকারী মেরিলিন মনরোর মতো কারোর জীবনের সাথে। তিনি বিশ্বব্যাপী স্বীকৃতি অর্জন করেছিলেন, কিন্তু নিরাপত্তাহীনতা এবং গভীর সন্দেহের দ্বারা চিহ্নিত এক তীব্র অভ্যন্তরীণ সংগ্রাম চালিয়েছিলেন। এটি তার প্রতিভাকে ছোট করে না, তবে এটি এমন কিছু দেখায় যা প্রায়শই উপেক্ষা করা হয়। অভ্যন্তরীণ স্থিতিশীলতা ছাড়া প্রতিভা বোঝা হয়ে উঠতে পারে। একটি স্পষ্ট উদ্দেশ্য এবং একটি কঠিন অভ্যন্তরীণ দিকনির্দেশনা ছাড়া এমনকি বাহ্যিক সাফল্যও অসহনীয় হয়ে উঠতে পারে। আর এখানে সেই বিষয়টি যা খুব কম লোকই স্বীকার করতে চায়। যদি আপনি কি চান তা সিদ্ধান্ত না নেন, তবে কেউ আপনার জন্য সিদ্ধান্ত নেবে। আপনার বস, আপনার ঋণ, আপনার পরিস্থিতি অথবা কেবল সুযোগ। আপনি কতজনকে চেনেন যারা বলে আমি একটি ভালো জীবন চাই, কিন্তু এর মানে ঠিক কী তা বলতে পারে না? তারা আরও টাকা চায়, কিন্তু কতটা তা জানে না। তারা স্বাধীনতা চায়, কিন্তু তার সাথে কি করবে তা সংজ্ঞায়িত করে না। তারা শান্তি চায়, কিন্তু তা অর্জনের জন্য কি পরিবর্তন করতে হবে তা জানে না। অস্পষ্ট আকাঙ্ক্ষা অস্পষ্ট ফলাফলের দিকে নিয়ে যায়। রে ক্রোকের মতো কারো মধ্যে পার্থক্যটি দেখুন। তার বয়স কম ছিল না, 50-এর বেশি বয়স ছিল তার, যখন তিনি একটি ছোট বার্গার রেস্টুরেন্টে একটি সুযোগ দেখেছিলেন। অনেকে কেবল একটি স্থানীয় ব্যবসা দেখত, তিনি একটি সিস্টেম, একটি মডেল, সম্প্রসারণের একটি সম্ভাবনা দেখেছিলেন। তিনি কেবল স্বপ্ন দেখেননি, তিনি একটি সুনির্দিষ্ট উদ্দেশ্য নির্ধারণ করেছিলেন এবং একটি পরিকল্পনা অনুসরণ করেছিলেন। এই স্পষ্টতা একটি ছোট ব্যবসাকে একটি সাম্রাজ্যে রূপান্তরিত করেছিল।
যা পরিবর্তিত হয়েছিল তা কেবল ধারণাটি নয়, এর পিছনের মানসিক দিক নির্দেশনা। একটি স্পষ্ট নির্দেশ দিলে মানুষের মস্তিষ্ক সবচেয়ে ভালো কাজ করে। বিজ্ঞান দেখায় যে সুনির্দিষ্ট লক্ষ্যগুলি মস্তিষ্ককে সক্রিয় করে, যা অনুপ্রেরণা এবং পরিকল্পনার সাথে যুক্ত। এর মানে হলো যে আপনি কি চান সে সম্পর্কে আপনি যত বেশি স্পষ্ট, আপনার নিজের মস্তিষ্ক সেখানে পথ খুঁজতে কাজ শুরু করে। কিন্তু যদি আপনি স্পষ্টতা ছাড়া জীবন যাপন করেন, আপনার মস্তিষ্ক কি খুঁজতে হবে তা জানে না, তাই এটি চারপাশে যা ঘটছে তার প্রতি কেবল প্রতিক্রিয়া জানায়। এখন নিজেকে জিজ্ঞাসা করুন, আপনি ঠিক কি চান তা কি আপনি জানেন? মোটামুটি নয়, ঠিক কি? যদি কেউ আপনাকে আপনার প্রধান উদ্দেশ্য একটিমাত্র বাক্যে লিখতে বলতো, আপনি কি পারতেন? যদি উত্তর না হয়, তবে আপনার কোনো উদ্দেশ্য নেই, আপনার কেবল একটি অস্পষ্ট উদ্দেশ্য আছে। আর অস্পষ্ট উদ্দেশ্যগুলি খুব কমই সুনির্দিষ্ট গন্তব্য তৈরি করে। আর এটি কোনো দূরবর্তী তত্ত্ব নয়, এটি সব কিছুকে প্রভাবিত করে, আপনার কর্মজীবন, আপনার অর্থ, আপনার স্বাস্থ্য, আপনার সম্পর্ক। যাদের স্পষ্ট লক্ষ্য আছে তারা ভয় বা অসুবিধা থেকে মুক্ত নয়, তবে তাদের একটি কম্পাস আছে। আর যখন ঝড় ওঠে তারা সহজে হারিয়ে যায় না, কারণ তারা জানে তারা কোথায় যাচ্ছে। আমি আপনাকে একটি সহজ চ্যালেঞ্জ দিতে চাই। একটি মাত্র উদ্দেশ্য লিখুন, 10টি নয়, 5টি নয়, শুধু একটি। এমন কিছু লিখুন যা আপনি সত্যিই অর্জন করতে চান এবং যা পরিমাপ করার জন্য যথেষ্ট স্পষ্ট। আমি আমার জীবনকে উন্নত করতে চাই বলবেন না, এর মানে ঠিক কী তা বলুন। একটি নির্দিষ্ট পরিমাণ, একটি পদ, একটি দক্ষতা, একটি সুনির্দিষ্ট পরিবর্তন। আর এটি আপনার সাথে রাখুন, প্রতিদিন এটি পড়ুন। আপনার মন কিভাবে নিজেকে মানিয়ে নিতে শুরু করে তা পর্যবেক্ষণ করুন। জীবন স্পষ্টতাকে পুরস্কৃত করে, এটি বিভ্রান্তিকে পুরস্কৃত করে না। আর যদি আপনি ঠিক কোথায় যেতে চান তা সঠিকভাবে সংজ্ঞায়িত করতে পারেন, তাহলে আপনি শক্তিশালী কিছু আবিষ্কার করবেন। যে সুযোগগুলো একসময় অদৃশ্য মনে হয়েছিল তা আবির্ভূত হতে শুরু করবে। তারা শূন্য থেকে আবির্ভূত হয়েছে বলে নয়, বরং এখন আপনার মন জানে কি খুঁজতে হবে। সাফল্যের মূল্য একবারে পরিশোধ করা হয় না, এটি ছোট ছোট দৈনিক সিদ্ধান্তের মাধ্যমে পরিশোধ করা হয়। এত ছোট যে যখন তারা ঘটে তখন তুচ্ছ মনে হয়। বেশিরভাগ মানুষ বিশ্বাস করে যে সবচেয়ে বড় বাধাটি হলো সুযোগ, অর্থ বা সমর্থনের অভাব। কিন্তু সত্যি আসল বাধাটি হলো যখন কেউ দেখছে না, তখন আপনার নিজের মনকে আয়ত্ত করা। কারণ এটি সেখানেই, আপনার চিন্তার একাকিত্বে, যেখানে জীবন আকার নেয়। যখন আমি রেডিওতে আমার যাত্রা শুরু করি, তখন এর মধ্যে কোনো জাঁকজমক ছিল না। এমন একটা সময় ছিল যখন আমি চাকরি হারিয়েছিলাম। আমার মনে আছে স্টেশনের দরজা থেকে বের হওয়ার সময় আমার কাঁধে যেন পৃথিবীর সমস্ত ভার চেপে বসেছিল। কোনো নিরাপত্তা ছিল না, কোনো নিশ্চয়তা ছিল না, কোনো বিকল্প পরিকল্পনা ছিল না, শুধু এক শূন্যতা। সেই রাতে এক ছোট ঘরে বসে খুব অল্প আর অজস্র সন্দেহ নিয়ে আমি উপলব্ধি করেছিলাম যে আমার সামনে দুটি পথ খোলা আছে। হয় ভয়কে আমাকে গ্রাস করতে দেব, নয়তো আমার মনকে সেই মুহূর্তের ঊর্ধ্বে দেখতে বাধ্য করব। আমার কাছে কোনো প্রমাণ ছিল না যে পরিস্থিতি ভালো হবে। কিন্তু আমি সিদ্ধান্ত নিলাম এমনভাবে ভাবতে যেন উন্নতি ইতিমধ্যেই আসছে। এটা সহজ ছিল না, প্রতিদিন এটা ছিল হাল ছেড়ে দেওয়ার ইচ্ছার বিরুদ্ধে এক যুদ্ধ। কিন্তু সেই সময় আমি একটা জিনিস আবিষ্কার করেছিলাম, মনকেও প্রশিক্ষণ দেওয়া যায়, ঠিক যেমন একটি পেশি। আর এখানে এমন একটা বিষয় আছে যা খুব কম মানুষই সত্যি উপলব্ধি করে। ইতিবাচক চিন্তা মানে সমস্যাগুলোকে উপেক্ষা করা নয়। এর অর্থ হলো সেগুলোকে আপনার ভাগ্য নির্ধারণ করতে না দেওয়া। এর অর্থ হলো একটি কঠিন পরিস্থিতির দিকে তাকিয়েও জিজ্ঞাসা করা, আমি এরপর কোন পদক্ষেপ নিতে পারি। এর জন্য সাহসের প্রয়োজন, কারণ সহজ পথ হলো পরিস্থিতি, অন্য মানুষ বা দুর্ভাগ্যকে দোষারোপ করা। চ্যালেঞ্জিং এবং পরিবর্তনকারী পথটি হল নিজের চিন্তাভাবনার দায়িত্ব নেওয়া। আমি বারবার একটি প্রবণতা লক্ষ্য করি, যারা হাল ছেড়ে দেয় তারা প্রায়শই বলে, আমি চেষ্টা করেছিলাম কিন্তু কাজ হয়নি। এর অর্থ প্রায়শই এই যে তারা অল্প সময়ের জন্য চেষ্টা করেছিল, তাৎক্ষণিক ফল দেখেনি এবং পিছিয়ে গিয়েছিল। সত্য হল, যে কোনো প্রকৃত পরিবর্তনের জন্য মানসিক অভিযোজনের, মানিয়ে নেওয়ার একটি সময়কালের প্রয়োজন। অভ্যাস নিয়ে গবেষণা দেখায় যে নতুন স্নায়বিক সংযোগ তৈরি করতে মনের সময় লাগে। এর অর্থ হল, যখন আপনি পরিবর্তনের চেষ্টা করেন, আপনার নিজের মস্তিষ্ক প্রথমে প্রতিরোধ করে। কারণ আপনি ভুল নন, বরং মস্তিষ্ক যা পরিচিত তা ধরে রাখতে চেষ্টা করে। আর এই কারণেই এত মানুষ খুব তাড়াতাড়ি হাল ছেড়ে দেয়। আমি বছরের বছর ধরে এটি নিজের চোখে দেখেছি। আমি দেখেছি বিশাল সম্ভাবনাময় ব্যক্তিরা পিছু হটে গেছে,
কারণ তারা পরিবর্তনে অস্বস্তি বোধ করেছিল। আর আমি দেখেছি সাধারণ মানুষ সবকিছু জয় করেছে, কারণ তারা লেগেছিল। কর্নেল স্যান্ডার্সের মতো কারো উদাহরণ নিন। তিনি অল্প বয়সে সাফল্য পাননি। তিনি বারবার ব্যর্থতা, প্রত্যাখ্যান এবং বন্ধ দরজার সম্মুখীন হয়েছিলেন। তিনি হয়তো এই সিদ্ধান্তে আসতে পারতেন যে অনেক দেরি হয়ে গেছে, কিন্তু তিনি এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। আর এই অবিচলতাই তাকে এমন কিছু তৈরি করতে পরিচালিত করেছিল যা বিশ্বব্যাপী পরিচিতি লাভ করে। এটা ভাগ্য ছিল না, এটা ছিল পরাজয়কে চূড়ান্ত সংজ্ঞা হিসেবে মেনে নিতে অস্বীকার করা। আর এখানে একটি অস্বস্তিকর সত্য রয়েছে। ব্যর্থতা সাধারণত কোনো নাটকীয় পতন নয়। এটি সন্দেহের বারবার চিন্তাভাবনার কারণে সৃষ্ট একটি ধীর ক্ষয়। প্রতিবার যখন কেউ নিজেকে বলে এটা কাজ করবে না, তখন তারা সেই পথকে আরও শক্তিশালী করে। আর প্রতিবার যখন তারা বলে আমি চালিয়ে যাব, এমনকি ঠিক কিভাবে তা না জেনেও তারা বিপরীত দিককে শক্তিশালী করে। আপনার জীবনের দিক নির্দেশনা নির্ভর করে আপনি এই কণ্ঠস্বরগুলির মধ্যে কোনটিকে পুষ্ট করতে বেছে নেন তার উপর। এখন এক মুহূর্তের জন্য ভাবুন, আপনি কতবার কমতুচ্ছ থেকে হাল ছেড়ে দিয়েছেন, তা অসম্ভব ছিল বলে নয়, বরং অস্বস্তিটা খুব বেশি মনে হয়েছিল বলে। কতবার ভয় আপনার ইচ্ছের চেয়ে বেশি জোরালো ছিল। যদি আপনি সততার সাথে পর্যবেক্ষণ করেন, আপনি উপলব্ধি করবেন যে যুদ্ধটা কখনোই বাইরের জগতের সাথে ছিল না, ছিল আপনার নিজের মনের সাথে। অতএব আমি একটি সহজ অথচ শক্তিশালী চ্যালেঞ্জ প্রস্তাব করছি। 30 দিনের জন্য আপনার চিন্তাভাবনা শৃঙ্খলাবদ্ধ করুন। যখনই একটি নেতিবাচক চিন্তা আসে, তখনই এটিকে আপনার লক্ষ্যের একটি স্পষ্ট চিত্র দিয়ে প্রতিস্থাপন করুন। ইচ্ছা হচ্ছে বলে অপেক্ষা করবেন না, অস্বস্তি সত্ত্বেও কাজ করুন। আপনার কাছ থেকে যা প্রত্যাশিত তার চেয়ে বেশি কিছু করুন। শুধু বেঁচে থাকার জন্য ন্যূনতম নয়, বরং এগিয়ে যাওয়ার জন্য আপনার সর্বোচ্চটা দিন। আর এটি করার সময় আপনার আয়ের একটি অংশ সঞ্চয় করুন, যদিও তা অল্প পরিমাণ হয়। এই সাধারণ অঙ্গভঙ্গি অগ্রগতির অনুভূতি তৈরি করে এবং অগ্রগতি আত্মবিশ্বাসকে বাড়িয়ে তোলে। এটা হয়তো তুচ্ছ মনে হতে পারে, কিন্তু মনে রাখবেন, একটি একক কাজের তীব্রতা জীবনকে পরিবর্তন করে না, বরং ছোট বারবার করা কাজের ধারাবাহিকতা তা করে। মন পুনরাবৃত্তির মাধ্যমে শেখে। আর যখন আপনি সঠিক দিকে চিন্তা করতে ও কাজ করতে জোর দেন, এমনকি যখন আপনি তাৎক্ষণিক ফলাফল দেখতে পান না, তখনও কিছু একটা পরিবর্তন হতে শুরু করে। প্রথমে ভেতরে, তারপর বাইরে। শেষ পর্যন্ত সাফল্যের মূল্য চরম দুর্ভোগ বা অসম্ভব ত্যাগের মাধ্যমে পরিশোধ করা হয় না, এটি নীরব শৃঙ্খলা দিয়ে পরিশোধ করা হয়। এটি পরিশোধ করা হয় যখন আপনি ভয় সত্ত্বেও কাজ করার সিদ্ধান্ত নেন। এটি পরিশোধ করা হয় যখন আপনি কোনো নিশ্চয়তা ছাড়াই চালিয়ে যান। আর যদি আপনি সেই মূল্য দিতে ইচ্ছুক হন, আপনি আবিষ্কার করবেন যে শৃঙ্খলার মূল্য আফসোসের বোঝার চেয়ে সবসময় কম। জীবনের নিয়মটি সহজ এবং অদম্য। আপনি যা বপন করেন তাই কাটেন। আর এটি কোনো সুন্দর রূপক নয়, এটি একটি বাস্তব প্রক্রিয়া যা মাধ্যাকর্ষণের মতোই সুসংগত। যদি আপনি বিভ্রান্ত চিন্তা বপন করেন, আপনি বিভ্রান্তি কাটেন। যদি আপনি ভয় বপন করেন, আপনি দ্বিধা কাটেন। যদি আপনি দিক নির্দেশনা বপন করেন, আপনি অগ্রগতি কাটেন। এটিকে এত শক্তিশালী করে তোলে এই যে মন আপনি যা এতে রাখেন তা বিচার করে না, এটিকে তাকে গুণিত করে। যেমন পৃথিবী ঠিক যা বপন করা হয় তাই ফিরিয়ে দেয়, মনও ঠিক তাই ফিরিয়ে দেয় যা আপনি প্রতিদিন এর মধ্যে লালন করেন। এটি আপনার কর্মজীবন, আপনার আর্থিক অবস্থা, আপনার স্বাস্থ্য এবং আপনার সম্পর্কের ক্ষেত্রে প্রযোজ্য। কোনো ব্যতিক্রম নেই। আমি সবসময় মনকে একটি উর্বর ক্ষেতের সাথে তুলনা করি। একজন কৃষকের কথা ভাবুন, যিনি মাটিতে বীজ রোপণ করেন। তিনি আগাছা লাগিয়ে ভুট্টার জন্য বসে থাকেন না। তিনি জানেন যে ফসল বপনের সাথে সঙ্গতিপূর্ণ। তবুও আমি দেখি মানুষ সন্দেহ বপন করছে, ক্ষোভ লালন করছে, মানসিকভাবে তাদের ব্যর্থতাগুলি বারবার বাজিয়ে চলেছে। এবং তারপর তারা অবাক হয় যে কেন তাদের জীবন স্থবির মনে হয়। নিয়ম ব্যর্থ হয়নি, বপনটা কেবল অসচেতনভাবে করা হয়েছিল। এই নিয়মের আরেকটি অংশ আছে যা খুব কম মানুষই বোঝে। আপনি দেওয়ার আগে গ্রহণ করেন না। অনেক মানুষ ঝুঁকি নেওয়ার আগে নিরাপত্তা চায়, প্রচেষ্টার আগে পুরস্কার চায়, কাজ করার আগে আত্মবিশ্বাস চায়। কিন্তু জীবন উল্টোভাবে কাজ করে। আপনি প্রথমে কাজ করেন, প্রথমে বিশ্বাস করেন, প্রথমে সেবা করেন। শুধুমাত্র তখনই প্রতিদান আসে।
এই নীতিটি যে কোনো ভৌত নিয়মের মতোই সুসঙ্গত, আর এটা কোনো অন্তঃসারশূন্য দর্শন নয়, এটি মানব জীবনের প্রকৃত কার্যপ্রণালী। কর্নেল স্যান্ডার্সের মতো কাউকে বিবেচনা করুন। তিনি ধনীর ঘরে জন্ম নেননি, তিনি অল্প বয়সে শুরু করেননি, তার স্পষ্ট কোনো সুবিধা ছিল না। বহু বছর ধরে তিনি বন্ধ দরজা, প্রত্যাখ্যান এবং অসুবিধার মুখোমুখি হয়েছিলেন। অনেকে এই বাধাগুলোকে ব্যর্থতার লক্ষণ হিসেবে ব্যাখ্যা করত। তিনি সেগুলোকে যাত্রার অংশ হিসেবে ব্যাখ্যা করতে বেছে নিয়েছিলেন। তিনি তার ধারণা উপস্থাপন করা চালিয়ে গিয়েছিলেন, তার পদ্ধতি সামঞ্জস্য করেছিলেন, থামতে অস্বীকার করেছিলেন, এবং অবশেষে তিনি একটি সাধারণ জিনিসকে বিশ্বব্যাপী স্বীকৃত প্রতীকে রূপান্তরিত করেছিলেন। কি পার্থক্য গড়ে তুলেছিল? তিনি সেই মুহূর্তে যা দেখেছিলেন তা তার বিশ্বাসকে, যা সম্ভব ছিল তা সংজ্ঞায়িত করতে দেননি। তিনি অধ্যবসায় বপন করেছিলেন এবং প্রসারণ কেটেছিলেন। কিন্তু এর বিপরীতটিও সত্য। প্রতিভাবান ও প্রতিশ্রুতিশীল ব্যক্তিরা প্রায়শই ক্ষমতার অভাবে পড়ে যায় না, বরং সন্দেহের দ্বারা নিয়ন্ত্রিত হতে দেওয়ায় তারা পড়ে যায়। মানুষের মন যখন ভয় দ্বারা প্রভাবিত হয়, তখন হাল ছেড়ে দেওয়ার জন্য বিশ্বাসযোগ্য অজুহাত তৈরি করে। আর সবচেয়ে খারাপ অংশটি হল, এই অজুহাতগুলো যুক্তিসঙ্গত শোনায়। এখন সময় নয়, আমি যথেষ্ট ভালো নই, এটা খুব ঝুঁকিপূর্ণ। এই বাক্যগুলি যৌক্তিক শোনায়, কিন্তু এগুলি কেবল মন আরাম বজায় রাখার চেষ্টা করছে, এবং দীর্ঘস্থায়ী আরাম কারাগারে রূপান্তরিত হয়। এখন একটি অপরিহার্য কথা বলা দরকার। অন্যকে সমৃদ্ধ না করে কেউ সত্যিই নিজেকে সমৃদ্ধ করতে পারে না। জীবন থেকে আপনি যে প্রতিদান পান তা আপনার প্রদত্ত মূল্যের সমানুপাতিক। এই সমীকরণ থেকে পালানোর কোনো উপায় নেই। যদি আপনি আরও বেশি চান, আপনাকে আরও বেশি সেবা করতে হবে, আরও বেশি তৈরি করতে হবে, আরও বেশি সরবরাহ করতে হবে। অর্থ, সম্মান, তৃপ্তি, এই সব আসে আপনার তৈরি করা মূল্যের ফলস্বরূপ। এই কারণেই যারা শুধুমাত্র লাভ খুঁজতে থাকে, অবদান না রেখে, তারা হতাশ হয়। আর এই কারণেই যারা মূল্য তৈরিতে মনোযোগ দেয়, তারা অনিবার্যভাবে প্রতিদান পায়। আমি চাই আপনি সততার সাথে চিন্তা করুন, আপনি কি বপন করছেন। কারণ আপনি যা চান তা বলেন, তা আপনার ফসল নির্ধারণ করে না, বরং আপনি প্রতিদিন যা সত্যি ভাবেন এবং করেন তাই করে। যদি আপনি বহু বছর ধরে ভয় লালন করে থাকেন, নিজেকে দোষারোপ করবেন না, তবে তা স্বীকার করুন। স্বীকারোক্তি আপনার বপন পরিবর্তন করার প্রথম পদক্ষেপ, আর আপনার বপন পরিবর্তন করাই আপনার ফসল পরিবর্তন করার একমাত্র উপায়। আরেকটি সহজ ব্যায়াম আছে, যা যদি গুরুতরভাবে করা হয় তবে আপনার জীবনকে পরিবর্তন করতে পারে। একটি কার্ড নিন এবং তাতে আপনার প্রধান লক্ষ্যটি লিখুন। শুধুমাত্র একটি, স্পষ্ট, সুনির্দিষ্ট কিছু। এই কার্ডটি আপনার সাথে রাখুন। ঘুম থেকে উঠে, দিনের বেলা এবং ঘুমানোর আগে এটি পড়ুন। এটা কুসংস্কার নয়, এটা মানসিক প্রশিক্ষণ। এই দৃষ্টি বারবার পুনরাবৃত্তি করে আপনি আপনার মনে ক্রমাগত তাই রোপণ করেন যা আপনি কাটতে চান, আর মন এটিকে বাস্তবে রূপ দেওয়ার উপায় খুঁজতে শুরু করে। 30 দিনের জন্য এই মনোযোগ ধরে রাখুন, আর যখনই একটি নেতিবাচক চিন্তা আসে, তখনই সেটিকে সেই স্পষ্ট চিত্র দিয়ে প্রতিস্থাপন করুন। আপনি একটি প্যাটার্নকে পুনঃপ্রোগ্রামিং করছেন। আর এই সব কিছুর মূলে একটি বিষয় আছে যা আমি আপনাকে মনে রাখতে বলতে চাই। চাও এবং তোমাকে দেওয়া হবে। খোঁজো এবং তুমি পাবে। দরজায় আঘাত করো এবং তোমার জন্য দরজা খোলা হবে। এটা শুধু একটি আধ্যাত্মিক শিক্ষা নয়, এটি মন কিভাবে কাজ করে তার একটি সুনির্দিষ্ট বর্ণনা। যখন আপনি অবিচলভাবে খোঁজেন, আপনি পান। যখন আপনি অধ্যবসায়ের সাথে আঘাত করেন, দরজা নড়ে। কিন্তু মনে রাখবেন, নিয়মটি নিরপেক্ষ। এটি আপনার জন্য পছন্দ করে না, এটি কেবল প্রতিক্রিয়া জানায়। যদি আপনি সিদ্ধান্তহীনতা বপন করেন, আপনি স্থবিরতা কাটবেন। যদি আপনি স্পষ্টতা বপন করেন, আপনি অগ্রগতি কাটবেন। আর যদি আজ আপনার জীবন আপনার কাঙ্ক্ষিত বিষয়কে প্রতিফলিত না করে, সেটা কোনো নিন্দা নয়, এটা একটা ইঙ্গিত। যা বপন করা হচ্ছে তা পরিবর্তন করার একটি আমন্ত্রণ। বপন পরিবর্তিত হলে ফসল পরিবর্তিত হয়। আর যখন আপনি আপনার মনের সচেতন নিয়ন্ত্রণ গ্রহণ করেন, তখন বপন পরিবর্তিত হয়। যদি একটি ধারণা আপনার মনে গেঁথে রাখা উচিত হয়, তবে তা হল আপনার জীবন আপনার প্রভাবশালী চিন্তাভাবনার দিক অনুসরণ করে। এটা পরিস্থিতি নয়, ভাগ্যও নয়, কিংবা গতকাল কি ঘটেছিল তাও নয়, যা আপনাকে কি হবে তা নির্ধারণ করে।
এটি আপনি প্রতিদিন কি চিন্তা করতে এবং লালন করতে বেছে নেন তাই। যখন আপনি সত্যি এটি উপলব্ধি করেন তখন আপনি বুঝতে পারেন যে আপনি অভিধির দ্বারা আবদ্ধ নন, কারণ আপনি এখনই শুরু করতে পারেন যা ভবিষ্যতে হবে তা নির্মাণ করতে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল আপনার মনকে নিয়ন্ত্রণ করা আপনার জীবনে যা কিছু পরিবর্তন করতে চান তার শুরুবিন্দু। আমি চাই আপনি এটি আত্মস্থ করুন, একটি স্পষ্ট উদ্দেশ্য, শৃঙ্খলাবদ্ধভাবে অনুসরণ করা হলে যে কোনো বিক্ষিপ্ত প্রচেষ্টার চেয়ে আপনার বাস্তবতাকে আরও গভীরভাবে রূপান্তরিত করবে। যদি আপনি সত্যিই পরিবর্তন চান তবে আপনার চিন্তাভাবনাকে সচেতনভাবে পরিচালনা করা শুরু করুন এবং তা অবিচল ধারাবাহিকতার সাথে করুন, প্রতিদিন, ব্যর্থ না হয়ে। এই নীরব সিদ্ধান্ত প্রতিদিন পুনরায় নিশ্চিত করা সমস্ত প্রকৃত রূপান্তরের ভিত্তি। এতটা সময় আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আমি আপনার জন্য অপেক্ষা করব, যেখানে আমরা জ্ঞানের এই যাত্রায় আরও একটি ধাপ এগিয়ে যাব, যাতে আপনি জীবনের জন্য আরও সচেতন, শক্তিশালী এবং প্রস্তুত একজন মানুষ হয়ে উঠতে পারেন। এখন আমি চাই আপনি একটি মাত্র শব্দ মন্তব্য করুন। শুরু। এই শব্দটি লেখা কোনো ছোটখাটো বিষয় নয়। এটি একটি নতুন দিশার প্রতি আপনার প্রতীকী অঙ্গীকার। এটি আপনার মনকে নিয়ন্ত্রণ করার এবং এই মুহূর্ত থেকে আপনি যা কিছু তৈরি করবেন তার প্রথম বাস্তব পদক্ষেপ। শুরু লিখে আপনি নিজের কাছে ঘোষণা করছেন যে আপনি আর স্বয়ংক্রিয়ভাবে কাজ করবেন না, এবং এটি একটি প্রকৃত সূচনাবিন্দু তৈরি করে, একটি আভ্যন্তরীণ অঙ্গীকার যা আপনার চিন্তাভাবনাকে এবং সময়ের সাথে সাথে আপনার কর্মকেও নতুন করে সাজাতে শুরু করে। এখনই শুরু লিখুন।